আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একজন সাংবাদিকের বা কবির, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হোসেনের মতামত পড়ব। তার কলাম, তার শিরোনামটা অনেক সুন্দর হয়েছে যে এস আলম তখনকার এখনকার। অথবা আমি বলতাম যে বাংলা সিনেমার নামের মতো বলতাম, এস আলম তুমি কার, আওয়ামী লীগ নাকি বিএনপি? এই কথাটা বলার পেছনে কারণ হলো, আপনারা জানেন যে এই এস আলম গ্রুপ এমন একটি প্রভাবশালী গ্রুপ, এর সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে শক্তিশালী মহল ছিল, এখন এসেও তিনি সমান শক্তিশালী। দেখেন, উইকিপিডিয়াতে এস আলমের পরিচিতিতে লেখা হয়েছে যে এস আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার পুরো নাম হলো মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ। প্রতিষ্ঠানের সদর দপ্তর হলো 2119 আসাদগঞ্জ, চট্টগ্রাম। এস আলম এই কোম্পানির হলো চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। কর্মী সংখ্যা 1,80,000। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এস আলম ছিলেন অনেকটা ধরা-ছোঁয়ার ঊর্ধ্বে। তার দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ পেলে তিনি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে রক্ষায় নানা কৌশলের আশ্রয় নিত। গত বছর ডেইলি স্টার পত্রিকায় অনুসন্ধানে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের সিঙ্গাপুরে কমপক্ষে $1 বিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য বেরিয়ে আসে। যদিও তারা বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্চ আদালত আদেশ দেন যে এস আলম গ্রুপের অর্থ পাচার নিয়ে কোনো তদন্ত করা যাবে না। এমনকি এস আলমের পক্ষে এই ধরনের প্রতিবেদন প্রকাশ বন্ধ করার আবদার নিয়েও আদালতে রিট করা হয়েছিল। তারা চিন্তা করেন কতটা শক্তিশালী থাকলে এরকম তারা রায় দিতে পারে আদালতের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন, তাদের মধ্যে 1 নম্বরে ছিলেন এস আলম গ্রুপ। আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর বিভিন্ন খাতে তার লুটপাটের কাহিনী বের হতে থাকে। 8টি ব্যাংকের মালিকানা ছিল এই গ্রুপের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। অনেকের ধারণা ছিল যে এস আলমের সঙ্গে আওয়ামী লীগের দহরম মহরম বেশি থাকায় বিএনপি নেতারা তার বিরুদ্ধে অবস্থান নেবেন, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো 2টা ঘটনার মাধ্যমে। প্রথম ঘটনা হলো যে প্রথম আলোর খবর থেকে জানা যায় যে এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঢাকা থেকে তিনি বিমানে কক্সবাজারের বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এস আলমের যেসব প্রতিষ্ঠান দখল করেছিলেন ক্ষমতা পরিবর্তনের পর, সেসব প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে পড়লেও অনেক কর্মকর্তা তারা অন্যায় সুবিধার অংশীদার ছিলেন এবং দেশে বিদেশে সম্পদ করেছেন। এস আলমের পাশাপাশি তাদের সম্পদেরও হিসাব নেওয়া জরুরি। আর যাই হোক, কক্সবাজারের বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছায়। পেকুয়ায় পৌঁছানোর পর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিএনপি নেতাকর্মীরা। এরকম একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে চড়ে, অর্থাৎ জিপ গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন। সেটির নম্বর চট্ট মেট্রো ঘ 11-15-33, অর্থাৎ চট্ট মেট্রো ঘ 111533। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ। তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশেপাশের লোকজনকে শুভেচ্ছা জানান। এস আলমের পাওয়ার প্ল্যান্টের নামে এই গাড়িটি 2010 সালে নিবন্ধন করা। ঠিকানা রাখা আছে এস আলম ভবন, চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয়। এস আলমের গাড়িতে চড়ার বিষয়টি সংবাদ মাধ্যমে এলে সালাউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করেন, কিন্তু দুঃখ প্রকাশ করলেও তিনি রেহাই পাননি। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে যে এস আলমের সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সম্পর্ক দীর্ঘদিনের। 2015 সালে সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ যে বাসায় আত্মগোপন করেছিলেন সেটি এস আলমের মালিকানাধীন একটি ব্যাংকের ব্যবস্থাপকের। পরে
সেই বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর তাকে পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয়ে। সেখানে তাকে 6.5 বছর নির্বাসিত জীবনযাপন করতে হয়। সালাউদ্দিন দেশে ফেরার পরে এসালম গ্রুপে ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা তাকে বাসায় গিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে 29 আগস্ট চট্টগ্রাম কালুরঘাট এলাকায় একটি কারখানা থেকে বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় যে একটি কারখানা থেকে একের পর এক দামি গাড়ি বের হচ্ছে। সেখানে কয়েকজন ব্যক্তি তা তদারক করছেন। যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য, এগুলো শিল্প গ্রুপ এসালমের গাড়ি এবং যারা তত্ত্বাবধানে আছেন তারা হলো বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনার পর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে দিয়েছিল দলটি। গাড়িকাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রামের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 11 আগস্ট ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল করতে এসালম গ্রুপের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম ওরফে নয়নকে ভাড়া করার কাজটি হয় আকিজউদ্দিনের তত্ত্বাবধানে। আকিজউদ্দিন হলো এসালমের পিএস। পরে তিনি ইসলামী ব্যাংকের ডিএমডি হন। চট্টগ্রাম প্রতিদিন 28 আগস্ট 2024। এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের মাসুদের মেয়ের শ্বশুর মীর গ্রুপের আব্দুস সালাম বিএনপির নেতা এনামুল হক এনামের মামাতো ভাই। কালুরঘাটে যে ওয়্যার হাউস থেকে গাড়িগুলো বের হয়েছিল সেটি মীর গ্রুপের। এসালম গ্রুপ 2017 সালে 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে। সেই দখল প্রক্রিয়ায় জড়িত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কিছু কর্মকর্তা। সহকর্মী সানাউল্লাহ সাকিব প্রথম আলোয় লিখেছেন, 2017 সালের 5 জানুয়ারি পীরবাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। ভোরের দিকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআইয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কয়েকজন। জানান তাদের সঙ্গে যেতে হবে। তবে আব্দুল মান্নান একাই নন, একইভাবে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও। এদিকে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশ অপরাধ বিভাগ সিআইডি এর তদন্ত শুরু করেছে। সিআইডির বিশেষ সুপার আজাদ রহমান জানিয়েছেন, এসালম গ্রুপের মালিক ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস সহ ইউরোপের দেশ থেকে অর্থ পাচার করে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন। পাচার করা অর্থে প্রায় 245 কোটি 74 লাখ টাকা পরিশোধিত মূল্যের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে সিঙ্গাপুরে। এছাড়া জালিয়াতির আশ্রয় নিয়ে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নিমিত্তে নামে বেনামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন তারা। বাংলাদেশ ব্যাংক এসালম গ্রুপের সম্পদ বিক্রি করে ঋণের টাকা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তার সম্পদ না কেনার জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু এসালম এর ঋণের পরিমাণ ব্যাংকের কাছে বন্ধক দেওয়া সম্পদের চেয়েও অনেক বেশি। ফলে সম্পদ বিক্রি করলে কিছু টাকা উঠতে পারে, পুরো টাকা আসবে না। আরও অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের বেলায় এই কথা প্রযোজ্য। একই সম্পদ বন্ধক রেখে একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে তারা। এসালমের কারণে টাকা ফেরত না পাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে প্রায় 2 কোটি ব্যাংক আমানতকারীর। এতে আস্থাহীনতায় পুরো ব্যাংক খাত ঝুঁকির মুখে পড়েছে। 80-র দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা এসালম সব সরকারের সঙ্গে সদ্ভাব রক্ষা করে চলত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মামা আখতারুজ্জামান চৌধুরীর সূত্র ধরে তিনি সরকারের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ বাড়ান, জোর করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেন। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো ঢাল হিসেবে ব্যবহার করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসালম ও তার সহযোগীরা নানা কৌশলে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার উদ্যোগ নেন। এসালম গ্রুপের মালিকানাধীন গাড়িতে সালাউদ্দিন আহমেদের সংবর্ধনা স্থলে যাওয়া কিংবা এসালমের প্রতিষ্ঠান থেকে বিএনপির
নেতাদের 14টি গাড়ি বের করে নেওয়া দুটি উদাহরণ মাত্র। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এস আলম যেসব প্রতিষ্ঠান দখল করে রেখেছিলেন, ক্ষমতা পরিবর্তনের পর সেসব প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে পড়লেও অনেক কর্মকর্তা তার অন্যায় সুবিধার অংশীদার ছিলেন এবং দেশে বিদেশে সম্পদ করেছেন। এস আলমের পাশাপাশি তাদের সম্পদেরও হিসাব নেওয়া জরুরি বলে মনে করি। এই কলামটি লিখেছেন সৌরভ হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি। তাহলে চিন্তা করেন যে যেই এস আলম গ্রুপ বাংলাদেশের কয়েকটি ব্যাংক একাই খেয়ে দিয়েছে, সেই এস আলম গ্রুপকে আবার যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার মতো অবস্থা, যেই বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, তাদের সঙ্গে তারা সখ্যতা করার তো চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। অথচ বিএনপি সেই আওয়ামী লীগের মতো একই ভুল পথে হেঁটে সেই এস আলম গ্রুপের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের অন্যায় আবদারকে মেটাচ্ছেন এবং তাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। তাহলে এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে জনগণের বা আমানতদারির যে হক টাকা, সেই টাকা যারা মেরে দিল তাদের পক্ষ যদি অবলম্বন করে বিএনপি, তাহলে কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে বলে আমরা ধরতে পারি। তবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যেরকম জনগণের বিরুদ্ধে মানে থাকার কারণে, জনগণের বিরুদ্ধে এই জনগণের অধিকারের বিরুদ্ধে যাওয়ার কারণে বা জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করার কারণে সাধারণ জনগণের রোষানলে পড়ে জনগণের আন্দোলনের মুখে যেরকম পতন হয়েছিল, এ থেকে যদি বিএনপি শিক্ষা না নেয়, বিএনপি এখনও ক্ষমতায় যেতে পারেনি, ক্ষমতায় যাওয়া এখনও সময়ের ব্যাপার। কিন্তু এই অবস্থায় যদি তারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নেন এবং তারা যদি এই অন্যায় কাজের সঙ্গে জড়িত হন, তাহলে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তারা ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাদের। আশা করি বিএনপির ঊর্ধ্বতন মহল এ বিষয়ে কঠোর হয়েছেন, কঠোর থাকবেন এবং এরকম দুর্বৃত্তায়ন বা দুর্নীতিবাজ যারা লোক আছে তাদের সাথে কোনো প্রকার আপোষ না করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মাধ্যমে তাদের কাছে যে জনগণের সম্পদ তারা যে লুট করেছে, জনগণের সেই লুট করা সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেবে এবং তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। এই আশা রেখে সেই আশা রেখে আজকে আমার এই সংবাদ পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও আসবো অন্য কোনো সংবাদ নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।